এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইসিএসসি অল ইন্ডিয়া সেকেন্ড র্যাঙ্ক হোল্ডার অস্মিতা মাহাতো। ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। প্রথমেই তোমাকে জিজ্ঞেস করবো যে এই যে এত বড় একটা, মানে অবশ্যই পুরো ইন্ডিয়াতে সেকেন্ড র্যাঙ্ক করা একটা বিশাল বড় প্রাপ্তি। তো তারপর বাড়ির লোকেরা, স্পেশালি মা বাবারা, তারা কিভাবে রিয়াক্ট করেছে? তুমি কি আগে থেকে এক্সপেক্ট করেছিলে যে কোথাও গিয়ে এরকম একটা ভালো র্যাঙ্ক তুমি করতে চলেছো, নাকি পুরোটা তোমার কাছেও একটা সারপ্রাইজিং ব্যাপার হয়েছে? আমি এক্সপেক্ট করেছিলাম মানে ভালো নাম্বার পাবো, কিন্তু মানে কমপ্লিটলি AIR 2 হয়ে যাব এটা অতটা ভাবতে পারিনি। তো বাবা মা কেমন রিয়াক্ট করলো প্রথমে এই নাম্বারটা দেখার পর? মা বাবা যথেষ্টই খুশি হয়েছেন। প্রথমে তো মানে কেউ বিশ্বাস করতে পারেনি যে এতটা ভালো হয়েছে, ফলে একটু শকড ছিলাম, কিন্তু ওরা সবাই, বাড়ির লোক সবাই খুব খুশি হয়েছে। তো এই যে এত ভালো একটা রেজাল্ট করা, এর পেছনে তোমার কৃতিত্ব তো অবশ্যই রয়েছে, বাট সেটা ছাড়া স্কুলের অবদান কতটা তোমার মনে হয়? আমাদের স্কুল আমাদেরকে যথেষ্টই সাপোর্ট করেছে এই এতটা ভালো র্যাঙ্ক করার জন্য, কেন কি আমাদের ম্যাক্সিমাম পড়াটা আমাদের স্কুলেই হয়ে যেত। বাড়িতে এসে ওটাকে বাস অল্প একটু রিভাইজ করলেই হয়ে যেত। মানে টিচাররা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেন সবকিছু। এমন কোনো প্রিয় টিচার কি রয়েছে যার হেল্প তুমি বরাবর পেয়েছো স্কুলে? না, সেরকম মানে আমাদের সব টিচাররাই খুবই হেল্পফুল। আচ্ছা, স্কুল বাদে প্রাইভেট টিউশন কি নেওয়া হতো? হ্যাঁ, ছিল আমার কয়েকটা অল্প। তো সকলেই একটা প্রশ্ন করে যে কত ঘন্টা পড়েছো। তো হুম। ঘন্টা পড়ার কথা যদি না জিজ্ঞেস করি, আমি যদি বলি যে এক্সাম প্রিপারেশন নেওয়ার সময়, দেখো দু ধরনের ছাত্র হয়। কেউ হয় যারা একদম মানে যখন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে তখন থেকে এক্সাম প্রিপারেশন নেওয়া শুরু করে। কেউ আবার ফাইনাল যখন, মানে এক্সামের সময় এগিয়ে আসছে, তখন সেই প্রিপারেশনটা তারা খুব স্ট্রংলি নেয়। তুমি কোন ধরনের, মানে কোন ক্যাটাগরিটা তোমার জন্য মনে হয় যে তুমি কোন ক্যাটাগরিটার মধ্যে পড়ো? আমি চেষ্টা করতাম স্কুলে যখন পড়াটা বোঝাতো ওটাকে বুঝে রাখতে, মানে অতটা স্ট্রংলি এক্সামের জন্য প্রিপেয়ার না করতেও বিষয়টা ঠিক করে বুঝে রাখতে, যাতে এক্সামের সময় ওটাকে যদি আমি মানে এক্সামের কয়েক মাস আগে একটু ভালো করে পড়ে নিই, তাহলে ওটা প্রিপেয়ার হয়ে যায় ভালো করে। আচ্ছা, এই যে তুমি বললে যে তুমি বুঝে পড়তে খুব পছন্দ করো, তো তোমার কি মনে হয় একটা জিনিস কিন্তু এখনো অবধি আমাদের এডুকেশন সিস্টেমে আমরা দেখতে পাই যে টিচাররা বলো বা অনেকেই চান যে বইয়ে যেটা লেখা আছে বা স্কুলে যেটা পড়াচ্ছে বা লেখাচ্ছে সেটা মুখস্থ করে আমরা নাম্বার, মানে নাম্বার তোলো বা সেই পরীক্ষায় লেখা বলো। অনেক কিন্তু ভালো স্টুডেন্টরা রয়েছেন যারা প্রচুর, মানে যা স্কুলে লেখাচ্ছে সেটা একবারে তারা মুখস্থ করে ফেলছে আর খুব ভালো একটা রেজাল্ট করছে। আবার কেউ রয়েছে যারা পুরোটা বুঝে নিজের মতন করে উত্তরটা সাজিয়ে লিখছে। তোমার মতে কোনটা ঠিক বা কোনটা করা উচিত? দেখুন, আমি তো বিষয়টা বুঝে নিতাম, কেন কি মুখস্থ করতে আমি অতটা পারতাম না, মানে আমার গুলিয়ে যায় মুখস্থ করতে গেলে। ফলে আমি বিষয়টা বুঝে নিয়ে কিওয়ার্ডস গুলো যেগুলো মোটামুটি মনে থাকতো করে নিজের মতো করে লিখতাম উত্তরগুলো। এই এক্সাম প্রিপারেশন নেওয়ার সময় কি কি ধরনের ডিফিকাল্টিজ এসছে আর সেগুলোকে তুমি কিভাবে ওভারকাম করেছো? ডিফিকাল্টিস বলতে দেখুন, এবছর আমাদের কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে, ফলে ওইখানে আমরা আগের বছরের কোনো কোয়েশ্চেন থেকে কি ধরনের প্রশ্ন আসবে সেটা বুঝতে পারিনি, তো ওইখানে একটু অসুবিধা হয়েছিল। তবে মানে পরীক্ষা দিতে গিয়ে দেখি মানে কম্পিটেন্সিতে বেসিক্যালি বুঝে পড়লেই ওটা কাজে দেবে। তো সেটা তোমাকে হেল্প করেছে যেহেতু তুমি হ্যাঁ, বুঝেই প্রথম থেকে পড়তে পছন্দ হ্যাঁ, করো। হ্যাঁ। হুম। আচ্ছা, এই যে পুরো তোমার এত ভালো রেজাল্ট বা এত পড়াশোনা, ছোটবেলা থেকে কার সাহায্য সবচেয়ে বেশি পেয়েছো যেটা তুমি সবসময় মনে রাখবে, সেটা কে? মানে মা বাবাও হতে পারেন সেটা। হ্যাঁ, আমার মা বাবাই বেশি হেল্প করছে আমাকে পড়ার জন্য, মানে ছোটবেলা থেকে মাই পড়ার বিষয়টা বেশি দেখে, আর বাবা ফিজিক্সটা দেখতো। আচ্ছা, পড়াশোনায় তো তুমি এত ভালো একটা র্যাঙ্ক করেছো। তুমি পড়াশোনা বাদে যদি কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর কথা বলি, তাহলে কি কি জিনিসের মধ্যে তুমি যুক্ত থাকতে পছন্দ করো, বা পড়াশোনা বাদে আর কি কি করতে তোমার ভালো লাগে? পড়াশোনা বাদে বলতে গেলে আমি ড্রয়িংটাই আমার কো ক্যারিকুলার আছে একমাত্র, আর তা বাদে এমনি গল্প পড়া, সিনেমা দেখা, এইগুলো আছে। আচ্ছা, এই পরবর্তীকালে এত ভালো যে একটা রেজাল্ট করেছো, এর পরবর্তীকালে কিভাবে এগোতে চাইছো? আমি রিসার্চ ধরনের কোনো বিষয় নিয়ে পরবর্তীকালে থাকতে চাইছি। আচ্ছা,
জীবনের যদি এম বলি বা লক্ষ্য, বড় হয়ে কি হতে চাও, ছোটবেলা থেকে প্রচুর বার পেয়েছো এই প্রশ্নটা। আজকের দিনে দাঁড়িয়ে এই এত ভালো একটা অ্যাচিভমেন্টের পর এখন তুমি কি হতে চাও বলে তোমার মনে হয়? আমি তো বললামই, আমি রিসার্চ ধরনের কোনো লাইনের সঙ্গেই যুক্ত থাকতে চাইছি। মানে তোমার জীবনের যদি আমি বলি যে সাফল্য বলতে কি, তাহলে তুমি সাফল্য শব্দটাকে কিভাবে এক্সপ্রেস করবে? আমার মানে নিজে যে জায়গা থেকে নিজেকে মনে হবে যে আমি এটা করতে পেরেছি, মানে যেখানে নিজেকে মনে হবে আমি কিছু করতে পেরেছি, সেটাই আসল সাফল্য। তো এখন কি কোথাও গিয়ে একটু মনে হচ্ছে যে এই মানে জীবনের এই অধ্যায়টায় কোথাও গিয়ে তুমি সফল? হ্যাঁ, অল্প করে হলেও তো মনে হচ্ছে যে মানে করতে পেরেছি কিছু। তবুও এটা তো ফার্স্ট স্টেপ, পরবর্তীকালে তো আরো মানে আছে অনেক কিছু, চেষ্টা করবো ওখানেও ভালো করে যেতে। এই যেহেতু তুমি বললে এটা ফার্স্ট স্টেপ, অবশ্যই তাই। এবং এই ফার্স্ট স্টেপটা যেহেতু এত সুন্দরভাবে তুমি পার করতে পেরেছো, তাই কোথাও গিয়ে কি পরবর্তী স্টেপ গুলোর জন্য তোমার চলাটা বা পথ চলাটা আরো সহজ হয়ে গেছে, নাকি মনে হয় আরো তার ডিফিকাল্টিজ বা আরো ভালো করার একটা প্রেশার তোমার মধ্যে তৈরি হয়েছে? অবশ্যই তো বেশি কঠিন হয়ে গেছে, কেন কি এটা বজায় রাখাটাও একটা ব্যাপার। তোমার যারা তোমার জুনিয়ররা রয়েছে, তাদের কাছে তুমি অবশ্যই একটা এক্সাম্পল সেট করেছো এত ভালো একটা রেজাল্ট করে, তোমার স্কুলের জুনিয়র্স বলো বা যারা তোমাকে দেখছে। তো তাদের জন্য তুমি কি টিপস দেবে যে তারাও যদি একটা ভালো রেজাল্ট করতে চায় বা তোমার মতন হতে চায়, তাহলে তাদের জন্য কি কি টিপস দেবে? আমি বললাম, যেমন আমার মনে হয় ওদের টিচারদেরকে ফলো করা উচিত, মানে টিচাররা কি বলতে চাইছে বা পড়ার বিষয়টা ঠিক করে বোঝা উচিত। মানে মুখস্থ করাটা আমার মনে হয় না অতটাও কার্যকরী হবে, যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন বদলেছে। আর তার থেকেও বেশি উচিত যে মানে অনেকজন বাধা দেবে, অনেকজন বলবে পারবে না, ওদের কথা না শুনে নিজের ফোকাসটা নিজের মতো রাখতে। আর সব সময় পড়াশোনা না করে এনজয় করা উচিত, কেন কি জীবনটা তো একটাই পাবে না। একদমই তাই। আর এই যে তুমি বললে যে যখন কেউ তোমাকে মানে তোমার এই কনফিডেন্সটাকে ফেলার চেষ্টা করবে বা বলবে যে তুমি পারবে না, তখন তাদের কথায় না কান দিয়ে নিজের ভেতরের যে এস্টিম, সেলফ এস্টিমটা রয়েছে সেটাকে জাগিয়ে রাখতে। তো তোমার ক্ষেত্রে কি এরকম হয়েছে কখনো? তোমাকে এরকম শুনতে হয়েছে যারা নেগেটিভ কমেন্ট তোমার জন্য করেছে? দেখুন, এটা তো সবার জীবনে হয়, সবাইকেই তো কোথাও না কোথাও কেউ গিয়ে বলে যে পারবে না, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কখনো তো বলবে। তো আমি চেষ্টা বন্ধুর করেছিলাম যে সেলফ এস্টিমটা রাখতে ঠিকঠাক, মানে আমার ঘরের লোকও খুব সাহায্য করেছিল। বন্ধু সার্কেলে এই মুহূর্তে বন্ধুরা কি বলছে? বন্ধুরাও খুবই খুশি হয়েছে ভালো রেজাল্ট, আর আমাদের স্কুলে তো ওভারঅল রেজাল্টও খুবই ভালো হয়েছে, ফলে তো সবাই খুব খুশি। কোথাও গিয়ে কি স্কুলের মানে তোমাদের স্কুলটা কি সেইভাবে অন্যভাবে কোনো একটা এডুকেশনের ব্যালেন্স দিচ্ছে তোমাদের বা হেল্প করছে, যার কারণে তোমাদের স্কুলের প্রত্যেকটা ছাত্রছাত্রী এত ভালো রেজাল্ট করেছে বলে তোমার মনে হয়? আমাদের স্কুলে সাপোর্টটা খুব ভালো করে, মানে পড়াশোনার বিষয় হোক বা অন্য কোনো এক্সট্রা ক্যারিকুলার, মানে টিচাররা আমাদেরকে অতটা কখনো চাপ দেয়নি যে করতেই হবে, বাস মানে ভালো করার জন্য ইন্সপায়ার করেছে। তোমার মা বাবা রয়েছেন তোমার সঙ্গে? হ্যাঁ, আমি ডেকে নিচ্ছি। হ্যাঁ, ওনাদের সাথে এবার একটু কথা বলতে চাইবো। নমস্কার, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি অদ্রিতার মাকেও। তো এবার অদ্রিতার মায়ের থেকে জানবো। নমস্কার। একদমই। আর ওয়েলকাম টু হুম, জিও বাংলা আপনাকে। থ্যাংক ইউ। অদ্রিতা যে এই এত ভালো একটা রেজাল্ট করেছে, ওকে জিজ্ঞেস করলাম যে মা বাবার কি রিয়াকশন ছিল, ও তো বললো খুব খুশি। তবে আপনাকে যদি বলি যে আপনি যখন দেখলেন যে আপনার মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, অল ইন্ডিয়ায় সেকেন্ড র্যাঙ্ক করেছে, তো সেটা আপনার কাছে কত বড় প্রাপ্তি ছিল? অবশ্যই তো খুবই ভালো লাগছিল, কারণ আমরা এ করেছিলাম, যে আশা করেছিলাম মানে 95 96, মানে 495 496, তো সেটা যে 499 হয়ে যাবে, মানে ওটা একবারে মানে আশ্চর্যের আর কি। মানে সেই মুহূর্তে সত্যি কথাই যেটাই হয়, বলে না আনন্দের কান্না, মানে সেই ব্যাপারটাই আমার হয়ে গেছিল আর কি। আহ, কিভাবে উদযাপন করেছেন এই আনন্দটাকে? উদযাপন বলতে সেই মুহূর্তে তো এই পরের পর ফোন আসছে যেটা হয়, ফলে আলাদাভাবে সেরকম কিছু করা হয়ে ওঠেনি। তো কালকে একটু ওকে নিয়ে রেস্টুরেন্টে, ওর মানিরা মেশোরা, ওর দিদুন দা ঠাম্মা সব এসেছিল।
তো সব একসঙ্গে কাকুরা, হুম, তো এরকম কাকু কাকিমা পিপি পিসমশাই, তো সব মিলিয়ে সবাই মোটামুটি খুব খুশি। হ্যাঁ সবাই খুব খুশি। এরপরে পরবর্তীকালে মেয়েকে নিয়ে আর কি কি স্বপ্ন দেখছেন বা কি ভাবছেন? না স্বপ্ন বলতে সেরকম না, কিন্তু ও ছোট থেকে মানে যেরকম ভাবে পড়াটা ধরে রেখেছে এটাই ধরে রাখুক, মানে এটাই চাওয়া আচ্ছা, ও যে ছোট থেকে কেমন? ছোট থেকে এমনি শান্ত, আর পড়াশোনায় মোটামুটি কখনো 97-এর নিচেও নাম্বার পায়নি, সবসময় 97 to 100 তো এর ছোট থেকে মধ্যেই কি ওর। পড়াশোনায় আপনি গাইড করতেন ওকে? ক্লাস 8 পর্যন্ত পুরোটা আমি দেখেছি। ক্লাস 9-এর পর থেকে ওর বাবা ফিজিক্সটা দেখেছে, আর কিছু কিছু বিষয়ে টিউটার থাকলেও মানে ওভারভিউ মানে পুরো এটা আমিই সামলেছি, মানে পুরো দেখাশোনা যে কোনটায় ঠিকঠাক হচ্ছে কিনা, বা ও কোশ্চেন আনসার লিখে রেখেছে আমি চেক করে দেওয়া, মানে প্রতিটা সাবজেক্ট, যেহেতু মানে আমাদের দুজনেরই সায়েন্স ব্যাকগ্রাউন্ড, মানে ওর বাবা বা আমার, ফলে সুবিধে হয়ে গেছিল আর কি ওইখানটা খানিকটা। তো আপনি একজন অভিভাবক হিসেবে বাকি যারা অভিভাবকরা রয়েছেন, যারা তাদের বাচ্চাদের গাইড করতে চান বা গাইড করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মানে কিভাবে একজন ছাত্রছাত্রীকে গাইড করা উচিত? কারণ অনেক সময় আপনার মেয়ে এত ভালো একটা রেজাল্ট করেছে, অনেক সময় আমরা দেখি কোনো স্টুডেন্ট যদি একটুখানি কম নাম্বার পায় বা তার বন্ধুর থেকে 1-2 নাম্বার কম হয়, তখন কিন্তু অভিভাবকরা তাদেরকে ভীষণভাবে মানে কম্পারিজনের একটা ব্যাপার এসে যায়, হ্যাঁ যেটা হ্যাঁ 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 বাচ্চাদের সেটা। মধ্যে আরো বেশি আহ, হুম। মানে তাদের মনোবলটা ভেঙে দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি পরামর্শ দেবেন অভিভাবকদের? পরামর্শ দেওয়া মানে এটাই যে যে কোনো একটা সময়ে সে ফেলিওর হয়েছে মানে পরবর্তীকালে সে সাকসেস পাবে না, এটা ভুল নয়। কারণ আমরাও যারা রান্না করি, কোনোদিন আমাদের রান্না খারাপ হয়, কোনোদিন ভালো হয়, তো সেটা স্টুডেন্টদের ক্ষেত্রেও তাই। কারণ কে কোন সময়ে কিরকম ভাবে পরীক্ষা দিচ্ছে, বা কিরকম কোশ্চেন এসেছে, হুট করতে সে হয়তো পাজলড হয়ে গেছে, তো সেইগুলোতে তার একটু খারাপ রেজাল্ট আসতেই পারে, তো পরবর্তীকালে সে বাচ্চা ওভারকাম করবে। তো সেইটা থেকে বুঝিয়ে বলা, যাতে ভেঙে না পড়ে সে সামনের দিকে এগিয়ে যায়। ওই মুহূর্তে যদি বাবা মা তাকে বকে, আমার মনে হয় তাতে সে আরো হয়ে যাবে, মানে ডিপ্রেসড হয়ে আরো পড়াশোনার ক্ষতি করবে। যদি হ্যাঁ পড়াশোনা ভালো করার জন্য যদি গাইডেন্স বলেন, যে বাড়িতে আপনি যেভাবে আপনার মেয়েকে গাইডেন্স দিতেন, হ্যাঁ হয়তো হ্যাঁ। অন্যান্য অভিভাবকরা যদি দেন, তাহলে কি কি জিনিস মাথায় রাখা উচিত? জিনিসটা মাথায় রাখা বলতে আগে বাচ্চাকে দেখতে হবে যে স্কুল যে বই সাজেস্ট করেছে সেই বইয়ের সিলেবাসটা যেন বাচ্চারা আগে ভালো করে মানে খুঁটিয়ে পড়ে বইটা, বা বুঝে, বা স্কুল যে এই যে অনেক কি করে যে আগে থেকেই স্কুল বন্ধ করে দেয়, দিয়ে প্রচুর পরিমাণে টিউশন দেয়। তা আমি বলবো বাচ্চাগুলো স্কুলে যাক, কিছু না হোক টেস্ট পরীক্ষা পর্যন্ত, দিয়ে তারপরে টেস্ট পরীক্ষার পর বন্ধ করলো, তাতে কি হয় যে স্যার ম্যাডামরা যেটা পড়াচ্ছেন, কারণ তাদের একটা সত্যি কথাই অভিজ্ঞতার দাম অনেক বেশি। হ্যাঁ, তারা এক্সপিরিয়েন্স, তারা কোশ্চেনের সঙ্গে মানে পুঙ্খানুপুঙ্খভাবে যুক্ত রয়েছে রয়েছে, তো সেইগুলোতে কি হয় বাচ্চারা অনেক বেশি অ্যালার্ট থাকে, এবং প্রতিটা বাচ্চা যদি ওই পড়াটা শুনে নেয়, যেটা আমি আমার মেয়ের ক্ষেত্রে দেখতাম, ও কিন্তু স্কুলেই ওর অর্ধেক পড়া হয়ে যেত, বাড়িতে এসে অল্প একটুখানি দেখলেই ওর হয়ে যেত। আর এই ব্যাপারটা তাছাড়া রয়েছে। বাড়ির গাইডেন্সটা নিয়ে কি বলছিলেন, সেটা একটু বলুন। বাড়িতে বাবা মা সবসময় খিটখিটও যেমন করবে না, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ধরুন বাচ্চা কম্পিউটারে পড়তে বসেছে, সে সত্যিই পড়াশোনা করছে না অন্য সাইট খুলে বসে আছে, বা এর ক্ষেত্রেও সেটা দেখতে হবে, মোবাইলের ক্ষেত্রেও। হুম, গিয়ে চুপচাপ একটু দাঁড়িয়ে সাইড থেকে দেখুক বাচ্চা কি করছে, বা গার্জেন এসে বলুক যে দেখি কোন বন্ধুটা আজকে তোর ক্লাস করছে এ করছে, মানে জাস্ট এইভাবে ও যাতে না বুঝতে পারলো যে ওকে আমি দেখছি। হ্যাঁ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দেখাও হয়ে গেল, আবার যেটা আমার ছিল সেটাও হয়ে গেল আর কি। আহ, দেখা এইগুলো দেখতে হবে, যেহেতু কারণ এখন এই ডিজিটাল বয়স। স্টাডির ব্যাপারটা প্রচন্ড বেশি বেড়েছে, হুম তাই হুম না? হুম হুম। কারণ এখন তো রঙিন দুনিয়া, বাচ্চা রঙিনের দিকে স্বাভাবিকভাবেই, আমরা সাদা কালো যে ছবি দেখে যেমন বড় হয়েছি, এখনকার বাচ্চারা কালার ছবি দেখে বড় হচ্ছে, তো সেই কারণে তারা রঙিন দুনিয়ায় সহজেই অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো সেটা যাতে না হয় বাবা মাকে তো একটু সেই বলে না বাজ পাখির চোখ, সেই বাবা মাকে একটু বাজ পাখির চোখ করে রাখতে হবে, তারপরে ওরা যখন নিজেরা আবার বুঝতে শিখে যাবে তখন ওরা নিজেরাই পারবে। যেটা আমাদের বাবা মারাও ছোটবেলায়
এইভাবেই আমাদেরকে লক্ষ্য নজর রেখেছিল, সেইভাবে আর কি। তো এবার জীবনের পরবর্তী ধাপের দিকে এগোনো, তো তার প্রিপারেশন কিভাবে নেওয়া শুরু হয়েছে অলরেডি? প্রিপারেশন বলতে ওর এমনি টিউশন, আমি কখনোই যে একটা সাবজেক্টে 10খানা টিউশন, আমি বা ওর বাবা দুজনেই কেউ করি না, সাজেস্ট করি না। আর একটা সাবজেক্টে একটা টিচার রইলো, ঠিক আছে। তাও সব যে সাবজেক্টগুলো বাচ্চা বলবে যে আমার দরকার আছে, যে সব সাবজেক্টেই বাচ্চার দরকার থাকবে এরকম না, তো সেইগুলো একটা করেই টিউশন দিলে সাফিসিয়েন্ট। কারণ স্কুল যদি বাচ্চা যায় সেখানে খানিকটা পড়া হয়ে যাচ্ছে। তারপরে এবারে এক্সাম প্রিপারেশনের জন্য, মানে ধরুন যেই দেবে কি মেডিকেল দেবে, সেজন্য যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিলে হয়ে যাবে আর কি। তো ও কি এখন প্রিপারেশন নিচ্ছে জেই বা মেডিকেলের? অ্যাকচুয়ালি ও মেডিকেলেও যাবে না, যেইতেও যাবে না। রিসার্চ করতে চায় ও বললো। হ্যাঁ, ও রিসার্চ করতে চায়, কিন্তু ভালো ভালো কলেজে ভর্তির ক্ষেত্রে তো ওইগুলোর পার্সেন্টাইল দেখে, ওই এক্সামগুলোর, তারপরে ফর্ম ফিল আপ হয়। তো সেই কারণে ওকে আমরা আকাশে ওই জেইর জন্য ভর্তি করেছি আর কি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ, সাথে শুভেচ্ছাও এত ভালো একটা মানে প্রাপ্তির জন্য, আপনার মেয়ের এত ভালো একটা রেজাল্টের জন্য। অদ্রিতা, মাও বললো, তুমি নিজেও বললে যে এবার রিসার্চ ওয়ার্ক করতে চাও, তুমি সেই দিকেই তুমি এগোতে চাইছো। তো এই মুহূর্তে পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন কিভাবে শুরু হয়েছে? আপাতত আমি তেমন সেরকম ভাবে এখনো কোনো প্রিপারেশন স্টার্ট করিনি। আমি চেষ্টা করছি 11 থেকে ওই প্রিপারেশনটা স্টার্ট করে। কম্পিটিটিভ এক্সামস এর জন্য? হ্যাঁ। তা এখন যে ছুটির সময়টা আছে সেটাতে কি পড়াশোনাই করে কাটাচ্ছ নাকি একটু এনজয়মেন্টও করা হচ্ছে? দেখুন, আমাদের তো ক্লাস এপ্রিলের মাঝামাঝি থেকে শুরু হয়ে গেছে, ফলে আমাদের ছুটি এখন নেই। ছুটি যখন ছিল তখন একটু ঘুরতে যাওয়া হয়েছিল, আমি ছুটির সময় একটুও পড়িনি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা তোমাকে এত ভালো একটা রেজাল্টের জন্য, এবং আগামী দিনে তুমি আরো ভালো করো, আরো ভালোভাবে এগো, তোমার সাথে আবার আমাদের সাক্ষাৎকার হোক এটাই চাইবো। ধন্যবাদ। ধন্যবাদ।